Hi friends, today I will discuss about a beautiful moralistic poem which is taken from class 10 chapter 2 West Bengal Board. বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সুন্দর একটা কবিতা নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন ডিসকাস করব। কবিতা শুরু করার আগে বন্ধুরা একটাই কথা বলতে চাই, যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে তোমরা কি আমার চ্যানেলে আপলোডেড ভিডিও সবার আগে পেতে পারো। আর পরপর করে আমি দশম শ্রেণীর রাইটিং স্কিল, প্রোজ, পোয়েট্রি, গ্রামার সেকশন সব কিছু আপলোড করব। তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং পড়াশোনাকে আরও ভালো করে তৈরি করো। চলো শুরু করি আজকের কবিতা। ক্লাস ইজ অল অ্যাবাউট ফিমেল। আমরা আজকে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি সুন্দর কবিতা ফিমেল নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। লার্নিং অবজেক্টস, এই কবিতাটি আমাদের সম্পূর্ণভাবে যদি আমাদের ভালোভাবে মনে রাখতে হয় এবং বুঝতে হয় তাহলে আমাদের এই 8টা ফেজের মধ্য দিয়ে পড়াশোনা করতে হবে। প্রথমে রেখেছি আমি অ্যাবাউট দ্য পোয়েট, পোয়েটের সম্পর্কে অবশ্যই জানতে হবে। দেন ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্ট, এই ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্ট আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ এই মুভমেন্টের উপর নির্ভর করে কিন্তু কবিতাটা লেখা হয়েছে। দেন হোয়াট ইজ এ ফিবেল, কী ধরনের রাইটিংকে আমরা ফিবেল বলবো। ক্যারেক্টার্স অফ দ্য পোয়েম, কবিতাটিতে কটা চরিত্র আছে দেখব। ইন্ট্রোডাকশান টু দ্য টেক্সট, একটা জেনারেল একটা স্টাডি বা জেনারেল একটা ইন্ট্রোডাকশান আমরা কবিতার উপর দেখব। পোয়েম লাইন বাই লাইন অ্যানালাইসিস, তারপর আমরা কবিতাটিকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। দেন সামারি অফ দ্য পোয়েম, তারপর আমরা কবিতাটির যে সারাংশ সেটা নিয়ে আলোচনা করব। অ্যাট লাস্ট সেন্ট্রাল আইডিয়া, শেষে আমরা সেন্ট্রাল যে আইডিয়া, সেন্ট্রাল যে থিম, মেন মূল বিষয় যে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাবাউট পোয়েট, তোমরা দেখতেই পাচ্ছ র্যালফ ওয়ালডো ইমারসন জন্মগ্রহণ করেছিলেন 25 মে 1803 এবং মারা গেছিলেন 27 এপ্রিল 1882, 27 এপ্রিল 1882 সালে। হি ওয়াজ অ্যান আমেরিকান এসেস্ট, তিনি ছিলেন একজন আমেরিকার প্রবন্ধকার, লেকচারার, বক্তা, ফিলোসফার, দার্শনিক অ্যান্ড পোয়েট এবং কবি। হু লিড, যিনি নেতৃত্ব দিয়েছিলেন দ্য ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট, এই যে ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট এটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এটা আমরা আলাদা করে পড়ব। অফ দ্য মিড 19th সেঞ্চুরি, মিড 19th সেঞ্চুরি তিনি যে ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্ট হয়েছিল সেটার তিনি কি নেতৃত্ব দিয়েছিলেন। হি ওয়াজ সিন অ্যাজ এ চ্যাম্পিয়ন অফ ইন্ডিভিজুয়ালিজম, এখানে আরও একটি কথা আসছে ইন্ডিভিজুয়ালিজম, তিনি এই ইন্ডিভিজুয়ালিজমও লিড করেছিলেন। এগুলো সম্পর্কে আমরা জানবো, এই কারণ এগুলোর উপর বেশ করে কিন্তু কবিতাটি লেখা হয়েছে। হিজ ফেমাস বুকস আর, তার যে লেখা যে বইগুলো তাদের মধ্যে বিখ্যাত বইগুলো হলো কনকর্ড হিম, ব্রহ্ম অ্যান্ড ইউরিয়েল। তাহলে তোমরা পোয়েটের সম্পর্কে একটা জেনারেল একটা আইডিয়া পেয়ে গেছো। এখন আমরা এই যে ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্ট এবং ইন্ডিভিজুয়াল মুভমেন্ট এগুলো সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্ট, আচ্ছা মুভমেন্ট মানে এইসব মুভমেন্টগুলো কিন্তু একটা লিটারেরিতে হয়, লিটারেরি মানে সাহিত্যে এইসব মুভমেন্ট দেখা যায়। মুভমেন্ট আমরা কখনো বলবো যখন এক যে স্কলাররা একটা নির্দিষ্ট থিম বা নির্দিষ্ট চিন্তাধারাকে কেন্দ্র করে যখন তাদের লেখা লিখতেন, যখন ওই চিন্তাধারা থেকে পরিবর্তন করে নতুন চিন্তার উদ্ভব ঘটে এবং নতুন থিমকে বেস করে তারা যখন পরবর্তী সময় লেখা শুরু করে, যখন থেকে তারা এই থিমকে চেঞ্জ করে, তাদের লেখাকে চেঞ্জ করে এবং একটা স্কলারের দল যখন তাদের লেখা পাল্টে দেয় ওই থিমকে বেস করে, তখন ওই সময়টাকে কিন্তু ওই মুহূর্তটাকে কিন্তু সাহিত্যিক মুভমেন্ট বলা হয়, একটা মোড় বলা হয় আর কি। তো এখানে ট্রান্সেন্ডেন্টালিজমটা কি মোড়, এটা কি বলতে চাইছে, কী রকম চিন্তাধারার এটা উদ্ভব হয়েছিল তখন দেখে নিই।
যে দ্য ট্রান্সেন্ডেন্টালিস্ট আর ভেরি মাচ অপটিমিস্টিক। তাহলে ট্রান্সেন্ডেন্টালিস্ট ছিল বা ট্রান্সেন্ডেন্টালিজমে বিশ্বাসকারীরা খুবই কি আশাবাদী। দে বিলিভ দে বিলিভ তারা বিশ্বাস করে দ্য গ্রেটনেস অফ হিউম্যান লাইফ অ্যান্ড হিউম্যান বিং। তারা মানব জীবন এবং মানুষের সত্তাকে কিন্তু বিশ্বাস করে। দে বিলিভ তারা বিশ্বাস করে দ্যাট যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইউনাইটেড উইথ গড অ্যান্ড নেচার উইথ নেচার। তারা বিশ্বাস করে সমস্ত পৃথিবীটা, এই সমস্ত বিশ্ব ভগবান এবং নেচারের সঙ্গে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু লিঙ্কড, যুক্ত। তাহলে কি বলে যে যদি নেচারের মধ্যে কোনো সাধারণ অবজেক্ট হয় যার স্থান একদম সামান্য বা বিশাল কিছু, যেমন স্কুইরেল, এই ছোট একটা প্রাণী, এবং পর্বত, এত বড় একটা পর্বত, এত বড় একটা নন লিভিং থিং হলেও সব কিছুই কিন্তু ভগবানের সৃষ্টি। তাই জন্য বলা হয় যে, দেখো পরের লাইনটা, গড ইজ এভার প্রেজেন্ট ইন নেচার। ভগবান কিন্তু সর্বদাই পরিবেশে কিন্তু বিরাজমান, বা ভগবান কিন্তু সর্বদাই পরিবেশে থাকেন। দে বিলিভ তারা বিশ্বাস করে দ্যাট উই শুড লার্ন, আমাদের শেখা উচিত ডাইরেক্টলি ফ্রম নেচার, নট ফ্রম বুকস। আমরা যে তারা বিশ্বাস করে আমরা যে সবসময় পরিবেশ থেকে যে শিক্ষা গ্রহণ করি সেটা কিন্তু আমাদের জীবনে কাজে লাগানো দরকার। শুধু বই থেকে যে জ্ঞান পাই সেটা কিন্তু আলটিমেট নয়, সেটা শেষ কথা নয়। তাহলে পরিবেশে ঘটা অনেক ঘটনা থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান পেতে পারি, যেটা কি বইয়ের থেকেও অনেক মূল্যবান। কারণ আমরা পরিবেশ থেকে যে শিক্ষা গ্রহণ করি সেটা কিন্তু ডাইরেক্ট, সেটা প্রত্যক্ষ শিক্ষা আমরা পাই। সেই শিক্ষাকে গ্রহণ করতে বলেছে তারা, কারা? ট্রান্সেন্ডেন্টালিজমে বিশ্বাসকারীরা। বোঝা গেল? এবং এখানে যদি আরেকটা কথা চলে আসে, ইন্ডিভিজুয়ালিজম, সেটা কি? সেটাকে বলে স্বতন্ত্রবাদ। তাহলে ওই তন্ত্রে বিশ্বাসকারীরা নিজের উপর কিন্তু বিশ্বাস করে। তাহলে ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসকারীরা নিজের উপর বিশ্বাস করতে পারে, নিজের উপর নির্ভর করতে পারে, এবং প্রকৃতির কাছ থেকে তারা জীবনের মূল্য সত্যকে তাদের অভিজ্ঞতার থেকেই শিখতে পারে। তারা নিজেদের উপর সবসময় নির্ভর করে, এবং তারা যা কিছু আছে তাদের, তারা সেই নিয়ে খুশি থাকে। তাদের নিজের প্রতি, নিজের প্লেসের প্রতি কোনো দিন তাদের অভিযোগ নেই। তারা যেই পজিশানে আছে, যেই অবস্থায় আছে, সেটা নিয়েই তারা কিন্তু খুশি থাকে। হ্যাঁ, তাই জন্য এখানে এই কবিতার মধ্যে এখানে কী লিঙ্ক পাবো আমরা? কারণ এখানে পর্বত বা কাঠবিড়ালি যে এত ছোট নগণ্য হলেও পর্বতের কাছে, তারও কিন্তু সেই প্লেস বা তার সেই স্থানটা যে সমাজে বা পরিবেশে, সেটাও নিয়ে কিন্তু সে খুশি আছে। সে কিন্তু কখনো সেটা নিয়ে তার মন খারাপ হয়নি, কখনো সেটা নিয়ে সে প্রতিবাদ করেনি। সে তার জায়গা নিয়ে সে ঠিক আছে। এটাই এর সঙ্গে লিঙ্কটা আছে, তাই জন্য তোমাদের আলাদা করে এটা বললাম। নেক্সট, হোয়াট ইজ এ ফেবল? কী ধরনের লেখাকে আমরা ফেবেল বলবো? এ ফেবেল ইজ এ স্টোরি অর এ পোয়েম। ফেবেল একটা গল্প হতে পারে, অর এ পোয়েম একটা কবিতা হতে পারে, যেখানে কি উইথ অ্যানিমেলস, যে ঘটনাটা কী হবে, যে গল্পটা বা কবিতাটা কী নিয়ে হবে? অ্যানিমেলস, পশু পাখি নিয়ে হবে, প্লান্টস, গাছপালা নিয়ে হবে, এবং নন লিভিং থিংস, এবং জড় বস্তু নিয়েও হতে পারে। দ্যাট, যারা কি করবে? টক, কথা বলবে, অ্যান্ড এবং বিহেভ লাইক হিউম্যানস, এবং কি মানুষের মতো আচরণ করবে। তাহলে পশু পাখি, গাছপালা, হ্যাঁ, এবং পাহাড় পর্বত, জড় বস্তু, তারা কি করবে? কথা বলবে এবং মানুষের মতো আচরণ করবে। এ ফেবেল ইজ এ শর্ট ইমাজিনারি টেল। দেখো এখানে লক্ষ্য করো, ইমাজিনারি কথাটা ব্যবহার করেছি, কারণ গাছপালা কথা বলছে, পাহাড় পর্বত কথা বলছে, পশু পাখি কথা বলছে, এগুলো কিন্তু কল্পনাতেই সম্ভব। তাই জন্য এটাকে আমি কল্পনার গল্প বলেছি, ইমাজিনারি টেল। দ্যাট, যেটা টিচেস এ মোরাল অর এ লেসন, যেটা কি করে একটা নীতি কথা শেখা, আমাদের নীতি জ্ঞান দেয়, নীতি শিক্ষা আমাদের প্রদান করে। এ ফিবেল অফটেন কন্টেন্টস এ মোরাল, মানে ফিবেল সর্বদাই একটা মোরাল বা নীতি বাক্যকে
বহন করে চলে। তাহলে আমি বাংলাটা নিচে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। জীবজন্তুর আচরণ ও কথাবার্তার মাধ্যমে নীতিকথা তুলে ধরার উদ্দেশ্যে রচিত কল্পকাহিনী। গল্প বলিনি, কল্পকাহিনী, কারণ এটা কল্পনাতেই সম্ভব। তাহলে জীবজন্তুর আচরণ কথাবার্তার মাধ্যমে যখন একটা নীতি কথাকে তুলে ধরা হয়, নীতি কথা তুলে ধরার উদ্দেশ্যে যখন কোনো একটা লেখা হয়, তখন তাকে ফেবেল বলবো। বোঝা গেল ক্লিয়ার করে? কারণ এই কবিতায় দেখতে পাবে পাহাড় কিন্তু স্কুইরেলের সঙ্গে কথা বলছে, ঝগড়া করছে, কিন্তু যেটা আদৌ সম্ভব নয়। কিন্তু এটা সম্ভব কোথায়? এটা কল্পনায় সম্ভব। তাই জন্য এখানে আমি ফিবেলটাকে আলাদাভাবে আলোচনা করেছি, যাতে কবিতাটা তোমরা খুব সহজেই বুঝতে পারো। নেক্সট, ক্যারেক্টার্স অফ দ্য পোয়েম। তাহলে এই কবিতায় আমরা দুটো চরিত্র পাবো, একটা দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এবং দ্বিতীয়টা স্কুইরেল। এই দুটো চরিত্রকে বেস করে কিন্তু আমরা কবিতাটি পুরোটাই পড়ব, কারণ এই দুটো চরিত্রই মুখ্য চরিত্র এই কবিতার মধ্য দিয়ে দেখতে পাবো আমরা। নেক্সট, ইন্ট্রোডাকশন টু দ্য টেক্সট। কবিতা সম্পর্কে একটা আমরা জেনারেল স্টাডি করে নেব, বিষয়বস্তুটা কী আছে বা কী বলতে চাইছে, কী সব ফিচার্স আছে এই কবিতার মধ্যে একটু দেখে নেব। দ্য পোয়েম ডিসক্রাইবস, তাহলে কবিতাটি বর্ণনা করা হয়েছে এ কনভারসেশন, একটা কথোপকথন, অর সিম্পল কল, অথবা সাধারণ একটা ঝগড়া, বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মাউন্টেন মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা সাধারণ ঝগড়া বা কনভারসেশন, কথাবার্তা তুলে ধরা হয়েছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, যেখানে কি যে কথাবার্তার মাধ্যমে কি হয়েছে, দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালি, পয়েন্টস আউট মানে দেখিয়ে দিচ্ছে, বা বুঝিয়ে দিচ্ছে বা জ্ঞান দিচ্ছে, দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে বা এই বিশ্বে, এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, তাহলে এই বিশ্বে ছোট বড়, জীবিত বা জড়, সব বস্তু হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, মানে সব কিছুই কিন্তু তাদের আলাদা আলাদা কারণে তারা কিন্তু টিকে আছে বা তাদের অস্তিত্বকে ধরে রেখেছে। যেরকম পাহাড় দরকার একটা বনভূমিকে ভূপৃষ্ঠে টিকিয়ে রাখতে, সেরকম কিন্তু একটা ক্ষুদ্র জিনিসেরও একটা দরকার রয়েছে। তাহলে বড় ছোট সব কিছুরই কিন্তু অস্তিত্ব আছে। এখানে স্কুইরেলও কিন্তু একটা ছোট্ট প্রাণী হলেও তার কিন্তু অস্তিত্ব আছে সমাজে, তার কিন্তু অস্তিত্ব আছে বনভূমিতে, তার কিন্তু অস্তিত্ব আছে পরিবেশে। এটাই বলতে চাইছি এখানে। তাহলে এখানে কি বুঝলাম, যে পৃথিবীতে ছোট বড় সব জিনিসের কিন্তু গুরুত্ব সমান, তারা যে যার পারপাস, সে যার পারপাসে তারা কি সবসময় তাদের যে অস্তিত্ব সেটা কিন্তু তারা ধরে রেখেছে, তাদের কিন্তু একটা আলাদা আলাদা কারণ রয়েছে তাদের টিকে থাকার। নেক্সট, ফিমেল ইজ রিটেন, তাহলে এই কবিতাটা লেখা হয়েছে অ্যাজ ওয়ান স্ট্যাঞ্জা। তোমরা দেখতে পাচ্ছ এই কবিতাটা কিন্তু একটি স্ট্যাঞ্জা রয়েছে, কোনো স্ট্যাঞ্জা ভাগ করা নেই, একটি স্ট্যাঞ্জাতে লেখা হয়েছে কবিতাটি উইথ 19 লাইন্স। তাহলে স্ট্যাঞ্জাতে 19টি লাইন আছে। দ্য রাইম স্কিম ইজ, তাহলে এই যে কবিতার ছন্দটা তোমরা এরকমই পাবে, এ এ বি সি, বি ডি ডি, ই ই, এফ এফ, জি এইচ এইচ, আই জে, কে জে কে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কোনো রাইমই নয়। অ্যাজ ইউ ক্যান সি নট অল দ্য লাইনস রাইম, তাহলে কোনো লাইনে কিন্তু আমরা ছন্দ পাচ্ছি না। এটা কিন্তু একটা লেখার টেকনিক, এটা স্টাইল একটা লেখার। সবসময় যে আমরা ছন্দ পাবো এরকম কোনো কথা নেই। দিস ইজ ইমারশনস ওয়ে, এই যে মিক্সড রাইমে লেখা, এটা কিন্তু ইমারশন পোয়েটের একটা লেখার স্টাইল বলা হচ্ছে। টু পুট ইম্পর্টেন্স, গুরুত্ব প্রদান করতে, অন এ লাইন, ওই লাইনগুলোর ওপর গুরুত্ব প্রদান করতে তিনি এইরকম স্টাইলে লেখেন, এবং চেঞ্জ দ্য রিদম টু চেঞ্জ ইমোশান। তাহলে এই যে রিদিমটা চেঞ্জ করেছেন তিনি, কখনো এ এ বি সি, কখনো আবার বি ডি ডি ই, এই যে রিদিমটা তিনি চেঞ্জ করেছেন, এগুলো কিন্তু আবেগকে বা অনুভূতিকে কিন্তু চেঞ্জ করার জন্য।
রিডার্সের যে অনুভূতি সেটাকে চেঞ্জ করার জন্য তিনি এরকম মিক্সড রাইম ব্যবহার করেছেন। তাহলে যে কবিতার সম্পর্কে আমরা তার জেনারেল কনসেপ্ট পেয়ে গেলাম আমরা। এইসব ফিচার্সগুলো আমরা কবিতার মধ্যে লক্ষ্য করতে পারবো। তাহলে আজকে শুরু করছি ফেবেল বাই র্যালফ ওয়াল্ডো ইমারসন, লাইন বাই লাইন অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা প্রথমে একটা জেনারেল স্টাডি করে নেব কবিতাটি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারল, and the former called the latter little prig. Ban replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all each well and wisely put. If I cannot carry forets on my back, neither can you crack a nut." চলো এবার আমরা লাইন বাই লাইন ডিসকাস করি। দেখতে পাচ্ছ ফার্স্ট তিনটে লাইন নিয়েছি। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. The mountain পর্বত and এবং the squirrel কাঠবিড়ালি had a quarrel ঝগড়া করছিল বা ঝগড়াতে লিপ্ত হয়েছে। and the former প্রথমজন বলতে এখানে পর্বতকে বলানো হয়েছে। উপরের লাইনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমজন পর্বত, প্রথমে পর্বতের কথা বলা আছে, দেন স্কুইরালের কথা বলা আছে, তাই ফরমার মানে আমরা প্রথমজনকে বলবো, মাউন্টেনকে বলবো। তাহলে অ্যান্ড এবং দ্য ফরমার প্রথমজন কল্ড বলল বা ডাকলো, দ্য লেটার দ্বিতীয়জনকে, তাহলে প্রথমজন দ্বিতীয়জনকে বলল, কি বলল? লিটিল প্রিক, ছোট্ট সবজান্তা। প্রিক মানে এখানে বলা হয়েছে হু হ্যাজ এ গ্রেট অ্যাটিটিউড প্রবলেম, যার অ্যাটিটিউড প্রবলেম আছে তাদেরকে প্রিক বলা হয়। অ্যাটিটিউড প্রবলেম বলতে যারা ভাবে নিজেদেরকে সবসময় আমি ঠিক, আমি যা বলবো সেটাই ঠিক, আমি সব জানি, আমি যা জানি সেটাই ঠিক জানি, অন্যরা যা জানে সব ভুল জানে, নিজের যে এই চিন্তাধারা নিয়ে যারা বড়াই করে তাদেরকে প্রিক বলা হয়। তাহলে এখানে কাঠবিড়ালিকে পর্বত প্রিক বলেছে কেন? কারণ কাঠবিড়ালি পর্বতকে নানান নীতিকথা শোনাচ্ছে, তাই জন্য কাঠবিড়ালিকে ব্যঙ্গ করে পর্বত প্রিক বলেছে। পরে কবিতাটি পড়লে আমরা বুঝতে পারবো কী সব নীতিকথা বলেছে কাঠবিড়ালি পর্বতকে। এবং লিটিল বলেছে কারণ সচরাচর তোমরা দেখতে পাবে সমাজে দুর্বলেরা কিন্তু শক্তিশালী বা সবলদের কখনো নীতি কথা শোনায় না বা তাদের বিরুদ্ধে কথা বলে না। এখানে যেহেতু কাঠবিড়ালি এত ছোট হয়েও পর্বত এত বড়, কিন্তু তবু তার কাছে সে নীতি কথা শোনাচ্ছে, তাই জন্য তাকে ব্যঙ্গ করে বলেছে, হেই লিটল প্রিক, তুমি এত ছোট, তুমি আমার কাছে এত নগণ্য হয়েও তুমি আমাকে নীতি কথা শোনাচ্ছ, তাই জন্য ব্যঙ্গ করে তাকে বলেছে লিটল প্রিক। তাহলে বুঝলাম এই তিনটে লাইনে এ পাহাড় আর কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া চলছিল। আচ্ছা, এখানে দেখতে পাবে কোয়ার্ল দেওয়া আছে, ফাইট দেওয়া নেই। কোয়ার্ল মানে এটা কিন্তু একটা টেম্পোরারি আপসেট যেটাকে বলা হয়, মনোমালিন্য যেটাকে বলা হয় বাংলাতে, এটা কিন্তু ফাইট পর্যায়ে যায়নি। ফাইট যখন হয় যখন সিরিয়াস পর্যায়ে চলে যায় ঝগড়াটা, কিন্তু এখানে কোয়ার্ল কথাটা শুধু ব্যবহার করা হয়েছে কারণ টেম্পোরারি আপসেট বোঝানোর জন্য। তাদের এই যে কনভারসেশনটা বা এই ঝগড়াটা এত সিরিয়াস ছিল না। তাহলে বোঝা গেল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া চলছিল এবং ব্যঙ্গ করে
কাঠবিড়ালিকে পর্বত বলল লিটল প্রিক। নেক্সট 4 to 9 lines. One replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere." বান রিপ্লাইড, বান বলতে এখানে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। বান কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে কেন? কারণ বান এক প্রকার চুল বাঁধার স্টাইল বা ধরন। কীরকম? মাথার পিছনে চুলকে টাইট করে বেঁধে রোল করে মাথার পিছনে বাঁধা হয়। এর সঙ্গে কাঠবিড়ালির যে লেজ আছে, কাঠবিড়ালির লেজটা ঠিক ওই রকম পিছনে গোল করে বাঁধা থাকে ওই চুলের মতো, কিন্তু কাঠবিড়ালির লেজের যে চুলগুলো আছে পিছনে, সেই যখন লেজটা বেঁকে থাকে লেজটা, তখন তোমরা দেখতে পাবে যে ঠিক ওই মাথা বাঁধা যেরকম হয় বানের মতো সেরকম লাগে। তার জন্য কাঠবিড়ালির সঙ্গে ওই বানের তুলনা করা হয়েছে। এবার কাঠবিড়ালি কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়। আমি বিশ্বাস করে নিচ্ছি, আমি মানি এটা, তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস, সব কিছুই, অ্যান্ড এবং ওয়েদার, আবহাওয়া, সব কিছু জিনিস এবং আবহাওয়া সব কিছুই মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছুই কিন্তু একসঙ্গে নিতে হবে। কিসের জন্য? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, একটা বছর বা ভূগোলক বা পৃথিবী তৈরি করতে কিন্তু সব কিছুর প্রয়োজন। তাহলে সহজ করে বলতে গেলে কি, যে পৃথিবীতে একটা বিশাল বড় জিনিস, তাহলে কি, যে প্রতিটি বড় জিনিস, যেমন এই যে পৃথিবী গঠিত হতে ক্ষুদ্র ক্ষুদ্র কী লাগে? দিন রাত্রি লাগে, আবহাওয়া লাগে, ঋতু পরিবর্তন লাগে, সব কিছু নিয়েই কিন্তু এই পৃথিবীটি গঠিত হয়েছে, একটা বছর কিন্তু গঠিত হয়েছে। তাহলে একটা বছর বা পৃথিবী গঠিত হতে কিন্তু সামান্য দিন রাত্রির প্রয়োজন হয়, হ্যাঁ, ঋতু পরিবর্তনের প্রয়োজন হয়, আবহাওয়ার প্রয়োজন হয়। সেরকম এই পৃথিবীটা গড়ে উঠতে যেরকম পাহাড়েরও প্রয়োজন আছে, সেরকম কাঠবিড়ালিরও প্রয়োজন আছে। এই বাস্তুতন্ত্রটাকে সম্পূর্ণভাবে চালাতে যেরকম পাহাড়েরও প্রয়োজন আছে, সেরকম ক্ষুদ্র কাঠবিড়ালিরও প্রয়োজন আছে। বড় জিনিসের যেরকম প্রয়োজন আছে, ছোট জিনিসেরও ঠিক সেরকমই প্রয়োজন আছে। তাই জন্য তোমার অস্তিত্ব নিয়ে তুমি অহংকার করতে পারো না। এই পরিবেশে সবাই একটা রোল প্লে করছে, সবাই যে যার অভিনয় করে যাচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। তোমার কাজ তুমি করছো, আমার কাজ আমি করছি। তাহলে যে যার কাজ নিয়ে সে যার গর্ব করবে, কিন্তু কারোর কাজকে কেউ ছোট করবে না, ছোট করে দেখবে না, এটাই বলতে চাইছি। তাহলে এই কয়েকটা লাইনে কি দেখলাম আমরা? যে কাঠবিড়ালি পর্বতকে উত্তর দিল, তুমি নিঃসন্দেহে খুব বড়, কিন্তু এটা মনে রাখতে হবে যে একটা বছর বা একটা পৃথিবী গড়ে উঠতে কিন্তু সব কিছু জিনিস নিয়েই তাকে গড়ে উঠতে হয়। তাই জন্য তোমার অহংকারের কোনো কারণ নেই। নেক্সট 10 to 14 লাইন। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তাহলে এখানে কি বলতে চাইছি? অ্যান্ড, এবং আই থিঙ্ক, আমি মনে করি বা আমি বিশ্বাস করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জাজনক নয়। কিটা লজ্জাজনক নয়? টু অকুপাই মাই প্লেস, তার যে এই স্থান, পরিবেশে তার যে এই স্থান, কার? কাঠবিড়ালি। কাঠবিড়ালির যে পরিবেশে একটা নগণ্য স্থান বা ক্ষুদ্র স্থানে সে থাকে, তার যে অস্তিত্ব একটা কম, এতটা কম পাহাড়ের তুলনায়, তবুও তার প্লেস নিয়ে সে কি লজ্জা করে না। কারণ সে ভালো করেই জানে যে একটি বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে হলে যেরকম পাহাড়েরও দরকার, সেরকম একটা ছোট স্কুইরেলেরও দরকার। তাই জন্য সে তার প্লেস নিয়ে, তার স্থান নিয়ে, বাস্তুতন্ত্রে বা পরিবেশে তার স্থান নিয়ে কিন্তু সে লজ্জা করে না। এবারে
লাস্টের 3 লাইন দেখলে বুঝতে পারবে সে কোন দিক দিয়ে পাহাড়ের থেকে সে এগিয়ে সেটা বলতে চাইছে। ইফ আই এম নট সো লার্জ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নই, এটা আমি বিশ্বাস করছি, তোমার মতো আমি এত বড় নই, তুমি অনেক বড়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি কিন্তু আমার মতো এত ছোট নও। তাহলে তুমি বড়, তাই জন্য তুমি গর্ব করো, আমি ছোট, আমি আমার গর্ব করি। তাহলে তুমি কই আমার মতো ছোট হয়ে দেখাও না, তুমি কখনো আমার মতো ছোট হয়ে দেখাতে পারবে না। তাহলে তুমি যদি আমার মতো ছোট হয়ে যাও, তাহলে তোমাকে তো কেউ পর্বত বলবে না, পাহাড় বলবে না। তাহলে আমি তোমার মতো বড় হতে পারবো না। তা কাবিরাটি যখন বললো যে আমি তোমার মতো বড় হতে পারবো না, এটা যেরকম আমার দুর্বলতা, সেরকম তুমি এত বড় হয়েও একটা আমার মতো ছোট হয়ে দেখাতে পারবে না, এটাও তোমার দুর্বলতা। তাহলে তুমি যে বড় আকারে, তার জন্য তোমার কোনো গর্ব করার কোনো কারণ নেই। তুমি তোমার জায়গা ঠিক আছো, আমি আমার জায়গায় ঠিক আছি। এবং আরও বলছে, দেখো কার্বেলডি, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি কিন্তু আমার মতো এত তৎপর নও, এত অ্যাক্টিভ নও। আমি এদিক ওদিক ছুটে চলে যেতে পারবো, কিন্তু তুমি চলে যেতে পারবে না। তোমাকে এক জায়গায় দাঁড়িয়ে সারা জীবন জল, ঝড়, বৃষ্টি, রোদ সব কিছু কিন্তু তোমাকে সহ্য করতে হবে। কিন্তু আমি যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, আমি ছুটে চলে যেতে পারবো। তুমি আমার অর্ধেকও তুমি এনার্জেটিক নও। আমি যা করতে পারবো, তুমি তার অর্ধেকও করতে পারবে না। এদিক দিয়ে কিন্তু পর্বত অনেকটা পিছিয়ে। এটা কাঠবিড়ালি পর্বতটাকে বুঝিয়ে দিতে চাইলো যে তুমি আকার নিয়ে কোনো গর্ব করো না, কারণ অনেক দিক দিয়ে তুমি আমার থেকেও অনেকটা পিছিয়ে, এই ক্ষুদ্র জীব থেকেও অনেকটা পিছিয়ে। যেটা তুমি করতে পারো সেটা আমি করতে পারি না, যেটা আমি করতে পারি সেটা তুমি করতে পারো না। লাস্ট 15 to 19 লাইন, আই উইল নট ডিনাই, আমি কিন্তু অস্বীকার করব না বা করি না। কে বলছে? কাঠবিড়ালি বলছে পর্বতকে যে আমি অস্বীকার করি না। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। ইউ মেক, তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্রাক, তুমি আমাদের সুন্দর একটি যাওয়ার পথ তৈরি করো, বা তুমি কাঠবিড়ালিদের সুন্দর একটি যাওয়ার পথ তৈরি করো। পর্বত তো একদম মসৃণ হয় না, ওদের গায়ে খাঁচকাটা খাঁচকাটা থাকে, তার জন্য কাঠবিড়ালিরা খুব সহজেই পাহাড়ে চড়তে পারে। সেই জন্য বলছে তুমি যে সুন্দর একটা কাঠবিড়ালিতে যাওয়ার পথ তৈরি করো, সেটা আমি অস্বীকার করব না, এটা তোমার ট্যালেন্ট। তারপরেই ঠিক বলছে ট্যালেন্টস ডিফার, তাহলে প্রতিভা কিন্তু অনেকজনের অনেক রকম হয়। তোমার একটা প্রতিভা, তুমি ভালো স্কুরেল ট্রাক তৈরি করতে পারো, এটা আমি অস্বীকার করব না। তার মানে কি, অনেকেই আছে যে ক্রিকেট খেলতে ভালোবাসে, অনেকে আছে গান গাইতে ভালোবাসে এবং ভালো পারে, এটা তার প্রতিভা। অনেকে ছবি আঁকতে ভালো পারে, এটা তার প্রতিভা। অনেকে ফুটবল খেলতে পারে, এটা তার প্রতিভা। কিন্তু কেউ এমন হতে তো পারে না যে ভালো ছবি আঁকবে, ভালো গান গাইবে, ভালো ফুটবল খেলবে, সব কিছু একটা ভালো করতে পারবে, এটা তো কখনো সম্ভব নয়। তাই জন্য বলছে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস কিন্তু ম্যান অনুযায়ী ভ্যারি করে, সবার কিন্তু ট্যালেন্ট সমান নয়। তুমি যেটা পারছো সেটা অন্য কেউ পারবে, সেটা তো ঠিক নয়। বা অন্য কেউ যেটা পারছে তুমি তো পারবে, এটা তো ঠিক নয়। তাহলে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টসের পার্থক্য রয়েছে সবার। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অল ইজ ওয়েল, সব কিছু কিন্তু ভালো, সব ট্যালেন্ট কিন্তু ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, কিন্তু ভেবেচিন্তে প্রদান করা হয়েছে। ওয়াইজলি পুট, ভেবেচিন্তে প্রদান করেছে। ভেবেচিন্তে কে প্রদান করেছে? ভগবান। তাহলে এই পরিবেশে সব জীব জড় সব কিছু, বস্তুকে বলো প্রাণীকে বলো, সব কিছুকে কিন্তু ভগবান একটা প্রতিভা দিয়ে সৃষ্টি করেছে, এটা আমাদের বুঝতে হবে। আগে এই ট্রান্সেন্ডেন্টালিজম যে মুভমেন্টটা পড়েছিলাম, ওখান থেকে এই কিন্তু থিমগুলো আসছে পরপর করে। তাহলে ভগবান কিন্তু পরিবেশে সব কিছুই সৃষ্টি করেছে, ভগবান কিন্তু ঠিক করে দিয়েছে পরিবেশে কে কী কাজ করবে, কার প্রতিভা কী, সেটা কিন্তু ভগবান ঠিক করে দিয়েছে। ভগবান কিন্তু ভেবেচিন্তে ঠিক করেছে, ওয়াইসলি পুট, ভেবেচিন্তে প্রদান করেছে। ইফ আই ক্যানট ক্যারি, যদিও আমি বহন করতে পারি না, ফরেস্ট বন, অন মাই ব্যাক, আমার পিঠের ওপর,
তাহলে কাঠবিড়ালিটি এবার বলছে, যদিও আমি তোমার মতো এত বড় জঙ্গল বনকে আমি আমার পিঠের মধ্যে বহন করতে পারি না, এটা আমার দুর্বলতা। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, সেরকম তুমি আমার মতো একটা ছোট্ট বাদামকেও কিন্তু ভেঙে খেতে পারো না, বাদামকে কিন্তু ভাঙতে পারো না। তাহলে তুমি যেমন একটা বিশাল ফরেস্টকে পিঠের মধ্যে ক্যারি করো, এটা তোমার অহংকারের, ঠিক সেরকম আমি একটা ছোট্ট বাদামকে ভেঙে খেতে পারি, সেটা আমার অহংকার, যেটা তুমি পারো না। এত বড় বিশাল হয়েও যেটা তুমি করতে পারো না। তাই জন্য তুমি যে এত বিশাল অরণ্য বহন করো, যেটা তোমার গর্ব, তোমার পিঠের উপর এত বড় জঙ্গল বনকে তুমি বছরের পর বছর সারা জীবনটা ধরে রাখো, এটা তোমার অহংকার। সেরকম আমি একটা ছোট বাদাম ভেঙে খাই, এটাও কিন্তু আমার অহংকার, যেটা তুমি করতে পারো না। নিচের ওয়ার্ডস নোটগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের পড়ার সময় খুবই কাজে লাগবে। বুঝতে পারছো কোনটা কি? তোমাদের সুবিধার্থে ওয়ার্ডস নোটগুলো আমি নিচে সেট করে দিয়েছি। এবারে আমরা কবিতাটির সামারিটা দেখে নেব। সারাংশ, কবিতাটার মধ্যে কি রয়েছে। ইন দ্য পোয়েম, এই কবিতাটিতে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, কাঠবিড়ালি এবং পর্বত, গেটস ইনটু এ আর্গুমেন্ট, একটা ঝগড়ায় লিপ্ত হয়েছে। দ্য মাউন্টেন মক্স, মাউন্টেন ব্যঙ্গ করে বলছে অ্যাট স্কুইরাল, কাঠবিড়ালিকে, ফর ইটস সেলফ রাইটার্স অ্যাটিটিউড, তার যে আত্মাভিমান যে মনোভাব, কাঠবিড়ালি এই যে জ্ঞানদাতা মনোভাব, তাকে কিন্তু ব্যঙ্গ করে মাউন্টেন বলেছে। কি বলেছে? লিটল প্রিক বলেছে, আগে পড়েছি আমরা কবিতায়। তারপরে কি বলছে? দ্য স্কুইরাল অলসো পয়েন্টস আউট, কাঠবিড়ালিও তাকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, দ্য ট্রুথ, সত্যটা, দ্যাট ইন স্পাইট অফ বিং ভেরি লার্জ, এত বিশাল হয়েও, দ্য মাউন্টেন, পর্বত এত বিশাল তুমি হয়েও, ক্যানট মুভ, তুমি কিন্তু নড়াচড়া করতে পারো না, অর ক্যানট ইভেন পারফর্ম, অথবা ক্যানট ইভেন পারফর্ম, এমনকি তুমি একটা কাজও করতে পারো না, সিম্পল টাস্ক, একটা সাধারণ কাজও করতে পারো না, তোমার দ্বারা একটা সাধারণ কাজও হয় না, লাইক ক্র্যাকিং এ নাট, একটা বাদাম ভাঙার মতো একটা সাধারণ কাজও তোমাকে দিয়ে হয় না। ইট সেজ দ্যাট, এটা বলা যায় যে স্কুইরেলস আর স্মল, কাঠবিড়ালি তো ছোট, অ্যান্ড মাউন্টেন্স আর লার্জ, পর্বত অনেক বড়, বাট দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, তারা কিন্তু সমানই, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ইন দ্য ইকোসিস্টেম। একটা বাস্তুতন্ত্রকে টিকে রাখতে হলে পাহাড় এবং স্কুইরাল সবারই কিন্তু প্রয়োজন রয়েছে, বড় ছোট সবারই প্রয়োজন রয়েছে। একটা বাস্তুতন্ত্র, যদি একটা পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে ভাবি, সেখানে কিন্তু ছোট মাছ থেকে শুরু করে তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড় করে অনেক ধরনের সাইজের মাছ থাকে। তাহলে কি না হলে কিন্তু সেই জলের বাস্তুতন্ত্রটা টিকে থাকবে না। যদি শুধু বড় মাছ থাকে, তারা খেতে পারবে না, ছোট মাছদের না পেলে তারা খাবে কি? এরকম একটা বাস্তুতন্ত্র টিকে থাকতে হলে একে অপরের উপর কিন্তু নির্ভর করতে হবে। তাই জন্য একটা বাস্তুতন্ত্রে যেরকম বড় প্রয়োজন, ছোটোরও সেরকম ঠিক প্রয়োজন। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে সব কিছুই হ্যাজ আছে এ ইউনিক প্লেস, একটি আলাদা জায়গা। সবার কিন্তু আলাদা আলাদা পারপাস রয়েছে, সবার কিন্তু আলাদা আলাদা কাজকর্ম রয়েছে এই পরিবেশে বা এই জগতে। অ্যান্ড অলসো হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট, এবং সবার কিন্তু আলাদা আলাদা প্রতিভা রয়েছে। নো ম্যাটার, কোনো ম্যাটার করে না, হাউ বিগ অর স্মল ওয়ান ইজ, একজন কত বড় বা কত ছোট সেটা কোনো ব্যাপারই নয়।
এভরি সিঙ্গেল বিং হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল। প্রত্যেকটা জিনিসেরই, জড় হতে পারে, সজীব হতে পারে, পরিবেশে সব জিনিসেরই একটা কী আছে, রোল আছে। কি রোল? টু প্লে। তাহলে এখানে কি, পরিবেশে কিন্তু সব ধরনের জিনিস, সজীব নির্জীব সবাই কিন্তু একটা তাদের রোল প্লে করছে। তাহলে তাদের চরিত্রটাকে তুলে ধরেছে কে? পরিবেশ। তাহলে পরিবেশ যদি একটা নাট্যমঞ্চ হয়, তাহলে কি পারফর্ম করছে কারা? পরিবেশে বসবাসকারী সমস্ত জীব, জড়, তারা অভিনয় করে চলেছে। তাদের ভগবান সৃষ্টি যে রোল, সেই রোলটা কিন্তু তারা পালন করে চলেছে। ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ নেচার, এই যে মহাজগতে বা মহাবিশ্বে, মহাপরিবেশে ভগবান প্রদত্ত সব জিনিস জড় হতে পারে, সজীব হতে পারে, সবাইকে যে ভগবান যে ট্যালেন্ট, ভগবান যে কাজ, ভগবান যে রোলটা প্রদান করেছে, সেটা কিন্তু তারা পারফর্ম করছে, সেটা কিন্তু তারা অভিনয় করে চলেছে। সেন্ট্রাল আইডিয়া বা মূল ভাব, কবি এই কবিতার মধ্য দিয়ে পাঠক সমাজের কাছে, রিডার্সদের কাছে কি বার্তা দিতে চেয়েছেন? দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম অফ দ্য পোয়েম ফিভেল ইজ দ্যাট, তাহলে কবিতাটির মধ্যে যে মূল ভাব রয়েছে সেটা কি? দ্য পোয়েম ইনক্লুডস এ মোরাল, কবি কবিতাটিতে একটি মোরাল বা নীতিবাক্যকে প্রয়োগ করেছেন। দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, যেটা সবারই গ্রহণযোগ্য। ইট ইজ গুড টু বি ইয়োরসেলফ, নিজে একটা খাঁটি মানুষ হওয়া কিন্তু খুব ভালো। অ্যান্ড নট সামওয়ান এলস হু ইজ লার্জার অ্যান্ড মোর এক্সপোজিং, বলতে চাইছে অন্য যে বড় বা শক্তিশালী তাকে ফলো না করা এবং নিজে একটা সুন্দর খাঁটি মানুষ হয়ে নিজেকে তৈরি করা। তাহলে এখানে কিন্তু পর্বত এত বিশাল হয়েও কিন্তু কাঠবিড়ালি কিন্তু তার কথা শুনেনি, তাকে ফলো করেনি, তার মতো হতে চায়নি। সে কিন্তু তার নিজের থেকে একটা আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছে। তাই জন্য যে বড় বা যে শক্তিশালী তাকে যে ফলো করতে হবে সবসময় এরকম কোনো কথা নেই, নিজে একটা পরিচয় কিন্তু তৈরি করাটা খুব ভালো। ইমারসন টেলস আস, কবি আমাদেরকে বলেছেন, ইমারসন কবি আমাদেরকে বলেছেন, কি বলেছেন? নট টু জাজ আদার্স, কাউকে কিন্তু পরীক্ষা করো না, ফ্রম আওয়ার ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ। তাহলে আমাদের যে নিজ নিজ চিন্তাধারা আছে, আচ্ছা সবার তো চিন্তাধারা সমান নয়। আমি কাউকে এত দূর পর্যন্ত আমি তো কাউকে জাজ করতে পারছি, সেই অনুযায়ী আমি একে ভালো বা খারাপ বলছি, কিন্তু অন্য কেউ তো অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে ভালো বলতে পারে। তাহলে সবার যে চিন্তাধারা ওটা তো সমান নয়। তাহলে সবার চিন্তায় কেউ খারাপ হতে পারে না একসঙ্গে, কেউ একসঙ্গে ভালো হতে পারে না। কেউ একটা জিনিসকে ভালো বলছে, কেউ ওই জিনিসটাকেই অন্য কেউ খারাপ বলছে। তাহলে সবার যে থিঙ্কিং, ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, সেটা কিন্তু সবার আলাদা। তাই জন্য কবি বলেছেন যে নিজের যে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ রয়েছে ওটা নিয়ে কিন্তু তুমি কাউকে জাজ করো না। ইন দিস ওয়ার্ল্ড এভরিবডি হ্যাজ সাম স্পেশাল ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস, এই পৃথিবীতে কিন্তু সবারই একটি আলাদা কোয়ালিটি রয়েছে, একটা আলাদা স্পেশাল কোয়ালিটি রয়েছে। তাই তো, যেটা এই কবিতার মধ্যেই তো আমরা দেখলাম যে পাহাড় এত বড় জঙ্গলকে পিঠের মধ্যে বহন করে রাখে বছরের পর বছর, যুগ যুগ ধরে, এটা তার স্পেশাল কোয়ালিটি, ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস। সেরকম একটা কাঠবিড়ালি একটা বাদাম ভেঙে খেতে পারে, এদিক ওদিক ছুটে চলে যেতে পারে, এটাও কিন্তু তার একটা ইন্ডিভিজুয়াল কোয়ালিটিস। সো উই শুড রেসপেক্ট অল ইন দিস ওয়ার্ল্ড, তাই আমাদের উচিত এই বিশ্বে সব কিছুকেই কিন্তু সম্মান করা। তাহলে বন্ধুরা, তোমরা পুরোটাই বুঝতে পারলে সেন্ট্রাল আইডিয়াটা। যদি কবিতাটা তোমরা পরিষ্কার করে সুন্দর করে ডিটেলসে বুঝতে পারো, তাহলে অবশ্যই বলবো তোমরা কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবে, তোমার বন্ধুবান্ধবদের শেখার সুযোগ করে দাও। আর একটা কথা বলবো, যদি তোমরা আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।
ধন্যবাদ। সবাই ভালো থাকো।